এরপর আমি আরেকটা বলছিলাম অর্থ ব্যবস্থা। আমরা জানি আমাদের সারা পৃথিবীতে 4 ধরনের অর্থ ব্যবস্থা বিরাজ করে। কয় ধরনের অর্থ ব্যবস্থা বিরাজ করে? 4 ধরনের অর্থ ব্যবস্থা বিরাজ করে। এক নম্বর হচ্ছে ধনতান্ত্রিক অথবা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। ধনতান্ত্রিক অথবা কি পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, আমি পুরোটা লিখলাম না, পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। 2 নম্বর হচ্ছে সমাজতান্ত্রিক। কি তান্ত্রিক? সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, অথবা এর আরেক নাম পরিকল্পিত অর্থ ব্যবস্থা, এবং এর আরেক নাম হচ্ছে নির্দেশমূলক অর্থ ব্যবস্থা। তাহলে 3 নম্বর আছে মিশ্র অর্থ ব্যবস্থা। কি অর্থ ব্যবস্থা? মিশ্র অর্থ ব্যবস্থা। আর এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এবং 4 নম্বর হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। এই 4টি অর্থ ব্যবস্থা সারা পৃথিবীতে যে কোনো দেশে বিরাজ করে। এখন আমি শর্টকাটে বলবো এখান থেকে কিরকম প্রশ্ন আসতে পারে, যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি? যে অর্থ ব্যবস্থায় ব্যক্তি অথবা জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস এবং সকল সম্পদের মালিক, সেটি হচ্ছে আমাদের কি অর্থ ব্যবস্থা? ধনতান্ত্রিক অথবা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। মোট কথা, যেখানে সকল সম্পদের মালিকানা ব্যক্তির হাতে, জনগণের হাতে কিংবা নাগরিকের হাতে ন্যস্ত থাকে এবং যেখানে সরকারের তেমন কোনো ভূমিকা থাকে না, সেটি হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এবং সম্পদের মালিকানা কে থাকবে? সরকার থাকবে না, থাকবে কে? ব্যক্তি। 2 নম্বর কি? সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা মূলত এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বিপরীত প্রক্রিয়া। তাহলে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা ধনতান্ত্রিক অবস্থার কি প্রক্রিয়া? বিপরীত প্রক্রিয়া। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা হচ্ছে এমন একটা অর্থ ব্যবস্থা যেই দেশের সকল সম্পদের মালিকানা সরকারের হাতে ন্যস্ত থাকবে এবং সকল জনগণ সমান, তোমার বেশি আমার কম, আমি ধনী আমি গরিব, এগুলো এই অর্থ ব্যবস্থার কোনো বৈশিষ্ট্য হতে পারে না। আরেকটি কি আছে? মিশ্র অর্থ ব্যবস্থা। এটা খুবই ইম্পর্টেন্ট, কেননা বাংলাদেশের অর্থ ব্যবস্থা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। কোনো কি কমেন্ট আসতেছে নাকি? একটা কমেন্ট নাই। তাহলে আমরা এখন মিশ্র অর্থ ব্যবস্থা পড়বো। তো এই মিশ্র অর্থ ব্যবস্থা পড়ার আগে দেখি কেউ কোনো কি প্রশ্ন বা জিজ্ঞাসা অথবা সাউন্ড ক্লিয়ার কিনা আমি যদি একটু চেক করি। আসলে আমি ক্লাস একটু জোরে টানতেছি, এই জন্যে আমি রেগুলার ক্লাস নিতে পারি না, বিভিন্ন ব্যস্ততার কারণে অথবা বিভিন্ন সমস্যার কারণে রেগুলার ক্লাস নিতে পারি না। তো আজকে মূলত আমি ক্লাসটার মধ্যে সাজেশন আকারে অ্যাটলিস্ট কিছু দূর যেন আমি পড়াইতে পারি, যাতে স্টুডেন্টরা উপকৃত হয় এবং কিছুটা হলেও তারা আন্দাজ করতে পারে যে ইকোনমিক্সের কোন কোন জায়গা থেকে প্রশ্ন হতে পারে এবং কোন কোন জায়গাগুলোতে ভালো প্রশ্ন আসবে। তো এখানে দেখতে পাচ্ছি হাবিবুর রহমান কি লিখছে? গরিব। হাবিবুর রহমান গরিব। আর স্যার আপনি কবে গরিব হলেন? যাই হোক, তিনি লিখছে স্যার এগুলো নোট দিলে আমার জন্য ভালো হয়। আর যাই হোক, ঠিক আছে, দিয়ে দেব। তারপর সজিবুল সরকার লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তোমাকেও আমার সালাম, আসসালামু আলাইকুম। আর একজন লিখছে যে ইকোনমিক্স ক্লাস নাই স্যার। আচ্ছা, না থাকলেও সমস্যা নেই, এডমিশন ইকোনমিক্স ক্লাস আর কাছ থেকে কিছু প্রশ্ন আসে গুচ্ছতে, আশা করা যায় এগুলো পড়লেই কাজে লাগবে। তো আমরা এখন পড়বো মিশ্র অর্থ ব্যবস্থা। তো মিশ্র অর্থ ব্যবস্থা মূলত কাকে বলে তার আগে বলতেছি, এটি কিন্তু তুলনামূলক আর বাকি যে 3টে অর্থ ব্যবস্থা আছে তার থেকে একটু বেশি ইম্পর্টেন্ট, কেননা বাংলাদেশের অর্থ ব্যবস্থা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। যে অর্থ ব্যবস্থায় এটা 2 ভাবে সংজ্ঞা দেওয়া যায়। একটা বলতে পারি আমরা কিছু সম্পদের মালিক থাকবে জনগণ, কিছু সম্পদের মালিক থাকবে সরকার, এবং কিছু সম্পদের মালিক থাকবে বেসরকারি প্রতিষ্ঠান। কি প্রতিষ্ঠান? বেসরকারি প্রতিষ্ঠান। এখন বাংলাদেশে তো অনেক বেসরকারি প্রতিষ্ঠান বা এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে, তারাও কিছু সম্পদের মালিক থাকবে। সেই অর্থ ব্যবস্থা হচ্ছে আমার মূলত কি অর্থ ব্যবস্থা? মিশ্র অর্থ ব্যবস্থা। আর একটা আমরা বলতে পারি যে অর্থ ব্যবস্থায়, এই যে আমরা এখানে পড়ছি ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার, কি বললাম? যে অর্থ ব্যবস্থায় ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার গুণগুলোকে অর্জন করা হয় এবং দোষগুলোকে পরিহার করে যাবতীয় অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয়, সেই অর্থ ব্যবস্থা হচ্ছে মূলত আমাদের মিশ্র অর্থ ব্যবস্থা। আমি আবার বলি, যে অর্থ ব্যবস্থায় এই যে ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার কিছু গুণ আছে, সেই গুণগুলোকে গ্রহণ করা হয় এবং যে দোষ আছে সেই দোষগুলোকে বর্জন করে অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয়, সেটি হচ্ছে মূলত মিশ্র অর্থ ব্যবস্থা। এবং লাস্ট ওয়ান হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। যে অর্থ ব্যবস্থা ইসলামী শরীয়ত মোতাবেক পরিচালিত হয়, সেই অর্থ ব্যবস্থা মূলত হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। এই ইসলামী অর্থ ব্যবস্থার একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোরআন দিয়ে আমাদের দেশ চালাইতে হবে। সুন্নাহ, ইজমা, কিয়াস, আমাদের যে ইসলামের যে মূল বিষয়গুলো আছে সেইভাবে আমাদের অর্থ ব্যবস্থা পরিচালিত করতে হবে। এই অর্থ ব্যবস্থায় ঘুষের কোনো স্থান নাই, মজুদদারির স্থান নাই, কালোবাজারির স্থান নাই, সুদ অর্থাৎ যাকে আমরা বলি রিবা, এগুলোর কোনো স্থান নাই।
আমরা ইসলামী শরীয়ত মোতাবেক যে অর্থ ব্যবস্থা পরিচালনা করব সেটি হচ্ছে মূলত ইসলামী অর্থ ব্যবস্থা। এখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে? দুটো উদ্দীপক দেওয়া থাকতে পারে যে জনাব রহিম একটি দেশে বসবাস করে, সেই দেশের সকল সম্পদের মালিক জনগণ এবং সরকারের কোনো হস্তক্ষেপ থাকে না। জনাব রহিমের দেশে কোন অর্থ ব্যবস্থা বিরাজ করে? তাহলে সেই দেশে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বিরাজ করে। আর আসতে পারে যে জনাব কামাল তিনি পার্শ্ববর্তী দেশে বসবাস করেন এবং সেই দেশের সকল সম্পদের মালিকানা জনগণের হাতে ন্যস্ত না থাকে, সরকারের হাতে ন্যস্ত থাকে। তাহলে ওই দেশে কোন অর্থ ব্যবস্থা? তাহলে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। আরেকটি প্রশ্ন আসতে পারে যে জনাব কুদ্দুস তিনি এমন একটি দেশে বসবাস করে সেখানে কিছু সম্পদের মালিক জনগণ, কিছু সম্পদের মালিক সরকার এবং কিছু সম্পদের মালিক বেসরকারি প্রতিষ্ঠান। সেই দেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা বিরাজ করে? অবশ্যই সেই দেশে মিশ্র অর্থ ব্যবস্থা বিরাজ করে। অথবা এখান থেকে আরো প্রশ্ন আসতে পারে, যেমন কি আসতে পারে? এইরকম করে প্রশ্ন আসতে পারে যে এখানে দিল 1 নম্বর যে ব্যক্তি স্বাধীনতা। কি স্বাধীনতা? ব্যক্তি স্বাধীনতা। 2 নম্বর হচ্ছে থাকতে পারে যে আয় বৈষম্য। কি বৈষম্য? আয় বৈষম্য। আবার 3 নম্বর এইভাবে থাকতে পারে যে ব্যক্তি মালিকানা। কি মালিকানা? ব্যক্তি মালিকানা। এইরকম থাকতে পারে। এখন বলবে যে অর্থ ব্যবস্থায় যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে সেটি কোন অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য? তাহলে এই বৈশিষ্ট্যগুলো মূলত হচ্ছে আমাদের ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। এইরকম ছক আকারে আসতে পারে, অথবা এইরকম একটা ছক দিতে পারে, এখানে দিতে পারে হোয়াট চিহ্ন, এইরকম 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 বিভিন্ন ধরনের এখানে বৈশিষ্ট্য দিতে পারে, দিয়ে বলবে যে হোয়াট চিহ্নিত স্থানে কোন অর্থ ব্যবস্থার কথা বলা হয়েছে। তাহলে আমরা অবশ্যই এই বৈশিষ্ট্যগুলো দেখলেই বুঝতে পারবো। এই হচ্ছে আমাদের 1 অধ্যায়। তাহলে 1 অধ্যায় মূলত এই দুটো ছাড়া কিছু নাই। আর এমসিকিউ এর জন্য আমি মূলত কোনোদিন সাজেশন দিই না। অনেকেই আমাকে বলে ভাই এমসিকিউ এর সাজেশন দেন, কোনগুলো ইম্পর্টেন্ট। আসলে এমসিকিউ এর সাজেশন আসলে এইভাবে হয় না। এখন এমসিকিউ আসবে 40টা, একটা অধ্যায় থেকে 5-7টা এমসিকিউ থাকবে। এখন আমি দিলাম, আমি খুব লেকচার দিলাম, এই আমার প্রশ্ন আমার এই শীট পড়লে কমন অমুক তমুক, কিন্তু আমি কি জানি এমসিকিউ কোথায় থেকে হবে? নাও তো আসতে পারে, কিন্তু আমি কিন্তু সিকিউ জানতে পারবো, কারণ সিকিউ কোথায় থেকে এসে স্পেসিফিক কিছু টপিকস আছে। এই জন্য কোনোদিন বইটা এমসিকিউ হচ্ছে তোমাদের গাইড, তোমরা সুন্দর করে আগে আমার মানে যে টিচারের কাছে পড়ো না কেন তার নোটগুলো পড়বা এবং একটা করে অধ্যায় একবার করে পড়বা, রিভিশন দিবা। তারপর তোমরা তোমাদের বইয়ের পিছনের যে এমসিকিউ গুলো আছে, বিশেষ করে রণজিৎ কুমার নাথ তার বইয়ের পিছনে প্রায় 200, 250, 300 পর্যন্ত এমসিকিউ আছে। ওই এমসিকিউ গুলো ধরে ধরে একদিনে তো শেষ করার দরকার নেই, প্রতিদিন 5-7টা 10টা করে কেন হইলো এগুলো ব্যাখ্যা করার ট্রাই করলেই কোনো সাজেশন আর কাজে লাগবে না, ওই নিজেই সাজেশন তৈরি করা যাবে। ঠিক আছে?